হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবিরুল স্টাডি। তো আজকে আমরা লুসেন্টের জেনারেল সায়েন্সের কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে বিভিন্ন কেমিস্ট্রি সম্বন্ধে বেশি কিছু ব্যাপার দেওয়া আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, বলে রাখি আমাদের লুসেন্ট ফিজিক্স সম্পূর্ণ কভার হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এবং যে কোনো সমস্যা হলে তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, আজকে শুরু করছি কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার, তো যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে। তো দেখে নেওয়া যাক। প্রথমে বলা হচ্ছে যে কেমিস্ট্রি ইজ দি ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দি কম্পোজিশন অফ ম্যাটার অ্যান্ড অলসো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক অ্যাসোসিয়েটেড উইথ দি ডিফারেন্ট মেটেরিয়াল অবজেক্টস। তো ফ্রেন্ডস, প্রথমেই বলে রাখি কেমিস্ট্রিটা কি। কেমিস্ট্রিটা হচ্ছে একটা শাখা, যেটা সায়েন্সের একটা শাখা, সেটার নাম হচ্ছে কেমিস্ট্রি। এটা কিসের সঙ্গে ডিল উইথ দি কম্পোজিশন অফ ম্যাটার, বিভিন্ন পদার্থের সাথে, অ্যান্ড অলসো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, এবং ভৌত এই রাসায়নিক যেসব ধর্ম সেগুলির উপর বিভিন্নভাবে ডিল করে থাকে। তো ফ্রেন্ডস, এখান থেকে তোমরা মনে রাখবে যে কেমিস্ট্রির জনক কাকে বলা হয়। তো কেমিস্ট্রির জনক বলা হয় একজন ফ্রেঞ্চ কেমিস্ট, যার নাম হচ্ছে ল্যাভোইসিয়ের। ল্যাভোইসিয়েরকে বলা হয় কেমিস্ট্রির জনক বা ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, ল্যাভোইসিয়েরকে বলা হয়। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখো কেমিস্ট্রি পড়তে গেলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাবস্টেন্স অ্যান্ড ইটস নেচার, বিভিন্ন পদার্থ এবং তাদের প্রকৃতি। দেখো, এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস, possess mass and can be felt by any one or more of our sense is called matter। তো ম্যাটার বা পদার্থ কাকে বলবো আমরা? বলছি এনিথিং, যা কিছু যারা জায়গা দখল করে এবং সেটা একটা নির্দিষ্ট ভর অধিকার করে থাকে এবং যারাকে সাধারণত আমরা অনুভব করতে পারি, এগুলোকে বলা হয় পদার্থ। দেখো, ইয়ারলি ইন্ডিয়ান ফিলোজেফার ক্লাসিফাইড ম্যাটার ইন দি ফর্ম অফ 5 বেসিক এলিমেন্ট। বিভিন্ন প্রাচীনকালে আমাদের যেসব ভারতীয় দার্শনিকরা তারা বলেছিলেন যে কোনো পদার্থ সাধারণত 5টা বেসিক এলিমেন্ট দিয়ে তৈরি হয়, যাকে বলা হয় পাঁচ তাতাভা। যেমন সেগুলো হচ্ছে বাতাস, পৃথিবী, আগুন, আকাশ এবং জল। তো দেখো, অ্যাকর্ডিং টু দেম এভরিথিং লিভিং অর নন লিভিং ওয়াজ মেড আপ দোজ 5 বেসিক এলিমেন্ট। লিভিং এবং নন লিভিংয়ের মধ্যে কী থাকছে? 5 বেসিক এলিমেন্ট, এগুলো থাকছে 5 বেসিক এলিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। দেখো, অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোজফার হ্যাড অ্যারাইভড অ্যাট এ সিমিলার ক্লাসিফিকেশন অফ ম্যাটার, এবং অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোজফারও এটা ঠিক সিমিলার ক্লাসিফিকেশন দিয়েছিলেন। তো ফ্রেন্ডস, এবার দেখো ইন্ডিয়ান সেগ মহর্ষি কনাদ কী বলেছিলেন? ফ্রেন্ডস, সর্বপ্রথম ইনিই বলেছিলেন পরমাণু, অণু এবং পরমাণু ব্যাপারে। তার নাম হচ্ছে মহর্ষি কনাদ এবং তিনি ইন্ডিয়ান ছিলেন। মহর্ষি কনাদ ওয়াজ পারহ্যাপস দ্য ফার্স্ট টু সাজেস্ট দ্যাট অল ফর্মস অফ ম্যাটার আর কম্পোজড অফ ভেরি স্মল, দ্যাট ইজ টিনি পার্টিকেল নোন অ্যাজ অণু। এটা সর্বপ্রথম বলেছিলেন মহর্ষি কনাদ। অ্যান্ড ইচ অণু মে বি মেড আপ অফ স্টিল স্মলার পার্টিকেল কল্ড পরমাণু। এবং যে অণু থাকছে সেই অণুকে ভাঙিয়ে আবার কী পাওয়া যাচ্ছে? আমরা পরমাণু পেয়ে যাচ্ছি। অণুর থেকেও ছোট যে পার্টিকেলগুলো পাচ্ছি সেটার নাম হচ্ছে পরমাণু। তো ফ্রেন্ডস, দেখে নাও যে গ্রিক থিঙ্কার ডেমোক্রিটাস নেমড দিস টিনি পার্টিকেল পরমাণু। তো এই টিনি পার্টিকেলের নাম কী দিয়েছিলেন? পরমাণু। কে দিয়েছিলেন? গ্রিক থিঙ্কার ডেমোক্রিটাস এটার নাম করেছিলেন পরমাণু। অ্যাজ অ্যাটমস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অ্যাটমস মিনিং আনকাট। তো অ্যাটম মানে কি? আনকাট, অর্থাৎ যাকে কাটা যায় না, যাকে আর কোনোভাবে ভাঙা যায় না, সেটার নামই হচ্ছে অ্যাটম। তো ফ্রেন্ডস, দেখে নাও দাস ম্যাটার ইজ কম্পোজড অফ টিনি পার্টিকেল নোন অ্যাজ অ্যাটম। তো অ্যাটম কাকে বলে? যেগুলো খুব টিনি পার্টিকেল নিয়ে গঠিত, সেগুলোই হচ্ছে অ্যাটম। তো ফ্রেন্ডস, এখানে একটা ছক দেওয়া আছে যেটা হচ্ছে ম্যাটার সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ। ছকটা দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখো ছকটাতে বলা হচ্ছে বিভিন্ন ম্যাটার বা পদার্থকে আমরা সাধারণত কটি ভাগে ভাগ করে থাকছি? দেখো, ম্যাটারকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন আর একটা কেমিক্যাল ক্লাসিফিকেশন। তো ফিজিক্যাল অনুযায়ী আমরা 3টি ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে সলিড স্টেট, একটা হচ্ছে লিকুইড স্টেট আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা।
বা গ্যাসিয়াস স্টেট। তো ফ্রেন্ডস এর পরে যখন আমরা ডিটেলসে পড়বো তখন আমরা এটাও জানতে পারবো যে পদার্থের 4 নম্বর ও 5 নম্বর অবস্থাও হয়ে থাকে, সেগুলো আমরা পরে জানবো। তো আমরা মেনলি প্রধানত বেসিক যেটা সেটা হচ্ছে পদার্থকে ভৌতভাবে 3টি ভাগে ভাগ করে যায়, কঠিন অবস্থা, তরল অবস্থা আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। কিন্তু অন্যদিকে যে কেমিক্যাল ক্লাসিফিকেশন বা রাসায়নিকভাবে পদার্থের কিন্তু বিস্তৃতি ব্যাপক, পদার্থকে অনেকভাবে ভাঙা যায়, অনেক ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, সেগুলো দেখে নেওয়া যাক। কেমিক্যাল কীভাবে ভাগ করছি আমরা, দেখো একটা হচ্ছে পিওর সাবস্টেন্স মানে যাকে আমরা বিশুদ্ধ পদার্থ বলে থাকি, আর একটা হচ্ছে মিক্সচার মানে অশুদ্ধ পদার্থ বলে থাকি বা মিশ্রণ যেটাকে বলে থাকি। তো পিওর সাবস্টেন্সের মধ্যে পড়ছে একটা হচ্ছে এলিমেন্ট পড়ছে আর একটা কম্পাউন্ড পড়ছে। এলিমেন্টের মধ্যে পড়ছে আবার মেটালিক পড়তে পারে, মেটালয়েড পড়তে পারে, নন মেটালিক পড়তে পারে। তো এগুলো কি আমি আস্তে আস্তে সব পরে বলে দিচ্ছি প্রতিটা বিষয়। আর ফ্রেন্ডস এখানে দেখো যে কম্পাউন্ড পড়লাম, কম্পাউন্ডকেও দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। এলিমেন্টকে 3টে ভাগে আর কম্পাউন্ডকে আবার 2টো ভাগে ভাগ করলাম। এবার দেখো মিক্সচার ফ্রেন্ডস, মিক্সচারকে 2 ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। মানে যাকে একটাকে বলা হয় হোমোজিনিয়াস মানে হচ্ছে সমসত্ব আর হেটেরোজিনিয়াস মানে হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তো ফ্রেন্ডস শুরু করছি। তো ফ্রেন্ডস এবার দেখো সলিড স্টেট সম্পর্কে, অর্থাৎ আমরা যে ম্যাটারকে 2টো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে কেমিক্যাল, তাই তো ফিজিক্যাল করলাম আর একটা হচ্ছে কেমিক্যাল করলাম। ফিজিক্যালকে যে 3টে ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে গ্যাসিয়াস। তো সেগুলোর মধ্যে আমরা সলিডটাকে নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর লিকুইড নিয়ে আলোচনা করব, তারপর গ্যাসিয়াস নিয়ে আলোচনা করব। এটা করলেই পুরো ফিজিক্সের মধ্যে পুরো ফিজিক্যাল ক্লাসিফিকেশনটা শেষ হয়ে যাবে। তারপর ম্যাটারের এই 3টে কমপ্লিট করার পরই আমরা পড়ব কেমিক্যাল ক্লাসিফিকেশন। তো প্রথমে আমরা সলিডটাকে, তারপর লিকুইডটাকে, তারপর গ্যাসটাকে আলোচনা করছি। তো সলিড স্টেটটা কি, মানে কঠিন অবস্থা কোনো পদার্থের, দেখো এ সলিড possess definite shape and definite volume, which means that it cannot be compressed on applying pressure. Solid are generally hard and rigid. ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এখানে হচ্ছে পজেস মানে হচ্ছে অধিকার করে রাখা। তাহলে সলিড কী করে, সলিড একটা নির্দিষ্ট শেপ এবং নির্দিষ্ট আয়তন দখল করে রাখে। হুইচ মিনস দ্যাট ইট ক্যান নট বি কম্প্রেস, তার মানে এটা কী করা যায় না, এটাকে আমরা সংকুচিতও করতে পারি না, আমরা চাপ প্রয়োগ করে। সলিড আর জেনারেলি মানে আমাদের কঠিন কী হয়, কঠিন সাধারণত শক্ত হয়, দৃঢ় হয়, আর রিজিড মানে দৃঢ় হয়। এখানেও বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, যেমন মেটাল, উড, ব্রিক্স, কপার এগুলো। তো ফ্রেন্ডস এবার দেখো আমরা লিকুইড স্টেট বা তরল অবস্থা নিয়ে আলোচনা করব। তো তরল অবস্থাটা কি, এই লিকুইড পজেস ডেফিনেট ভলিউম, এখানে কী করেন একটা নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু তরল পদার্থের, বাট নো ডেফিনেট শেপ, কিন্তু কোনো নির্দিষ্ট শেপ থাকে না। আর কঠিনের ক্ষেত্রে কী ছিল, একটা ডেফিনেট শেপও থাকছে এবং ডেফিনেট আয়তনও থাকছে, কিন্তু তরলের ক্ষেত্রে কোনো ডেফিনেট বাট নো ডেফিনেট শেপ। দিস মিনস দ্যাট the liquid can take up the shape of container in which it placed. তার মানে এটা কি করে, সেই কন্টেইনারের শেপ দখল করে যেটাকে এখানে রাখা হয়, যেটাকে এই জল মানে লিকুইডকে রাখা হয়। যেমন ধরুন দেওয়া হয়েছে জল, দুধ, তেল, অ্যালকোহল এগুলো। তো ফ্রেন্ডস এরপর দেখো গ্যাসিয়াস স্টেট বা গ্যাসীয় অবস্থাটা কি, দেখো এ গ্যাস ডাজ নট হ্যাভ এইদার এ ডেফিনেট ভলিউম অর ডেফিনেট শেপ। গ্যাসের ক্ষেত্রে দুটোই থাকে না, ডেফিনেট ভলিউম থাকে না এবং ডেফিনেট শেপও থাকে না। ইট ক্যান বি কম্প্রেসড টু লার্জ এক্সটেন্ট অন অ্যাপ্লাইং প্রেসার অ্যান্ড অলসো টেক্স দ্য শেপ অফ দ্য কন্টেইনার, এবং এটা ওই কন্টেইনারের শেপই দখল করে থাকে। হোয়ার ইট ইজ এনক্লোজ, যেটার মধ্যে এটাকে এনক্লোজড করে রাখা হয়, যেমন এয়ার, অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এগুলো। তো ফ্রেন্ডস আমরা এতক্ষণ যে সলিড, লিকুইড এবং যে গ্যাসিয়াস যে স্টেটগুলো আলোচনা করলাম, তো সেগুলো একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। তো আমরা কি করতে পারি, দেখো সলিডকে আমরা হিট প্রয়োগ করে লিকুইড পরিণত করতে পারি এবং লিকুইডকে হিট প্রয়োগ করে আমরা সেটাকে ভেপার এ পরিণত করতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা যদি ভেপার বা বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি, সেখান থেকে লিকুইড আসবে, লিকুইডকে ঠান্ডা করলে আমরা সলিড পাবো। এই পারফেক্ট উদাহরণটি দেখা যায় কার ক্ষেত্রে, জলের ক্ষেত্রে। যেমন বরফকে যদি আমি তাপ প্রয়োগ করি সেটা জলে পরিণত হবে, জলকে তাপ প্রয়োগ করলে সেটা বাষ্পে পরিণত হবে, আবার বাষ্পকে ঠান্ডা করলে জলে পরিণত হবে, জলকে ঠান্ডা করলে সেটা বরফে পরিণত হবে। এটা দেখতে পারি। তো ফ্রেন্ডস এগুলো আমরা খুব ভালোভাবে তোমাদের
যে ফিজিক্সের হিট চ্যাপ্টার আছে সেখানে আমি বুঝিয়ে দিয়েছি। তো দেখো, দ্য 3 স্টেটস অফ ম্যাটার আর সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস স্টেট। তো ফ্রেন্ডস এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট, দেখো 3টে স্টেট পড়লাম। দ্য 4th স্টেট অফ ম্যাটার ইজ প্লাজমা স্টেট, অর্থাৎ পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। অ্যান্ড 5th স্টেট অফ ম্যাটার বোর আইনস্টাইন কনডেনশন স্টেট, এবং পদার্থের যে 5 নম্বর বা 5th স্টেট সেটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট। তো ফ্রেন্ডস পদার্থের তোমরা সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। তো ফ্রেন্ডস প্লাজমা অবস্থাটা কি একটু দেখে নেওয়া যাক। প্লাজমা স্টেটটি দেখো, প্লাজমা স্টেট কনসিস্ট অফ সুপার এনার্জেটিক অ্যান্ড সুপার এক্সাইটেড পার্টিকেল। তো এটা সাধারণত কার ক্ষেত্রে দেখা যায়, সুপার এনার্জেটিক আর সুপার এক্সাইটেড পার্টিকেল। দিস পার্টিকেল আর ইন দি ফর্ম অফ আয়নাইজড গ্যাস, এবং এগুলো এই যে পার্টিকেল থাকে সেগুলো আয়নাইজড গ্যাস হয়ে থাকে। প্লাজমা ক্যান অকার হোয়েন ম্যাটার ইন হিটেড টু এ ভেরি হাই টেম্পারেচার। প্লাজমা কখন পাই আমরা, যেখানে যখন কোনো পদার্থ খুব উচ্চ উষ্ণতায় যে গরম করা হয়। ফ্রেন্ডস তোমরা দেখে থাকবে যে পৃথিবীর মধ্যে নিচে থেকে কি হয়, পৃথিবীর বিভিন্ন নিচে থেকে প্লাজমা বেরিয়ে আসে, প্লাজমা, লাভা, ম্যাগমা এগুলো বেরিয়ে আসে, ঠিক আছে। ঠিক এই ধরনের জিনিস হচ্ছে প্লাজমা, লাভা ম্যাগমার মতোই। দেখো, দ্য ম্যাটার ইজ প্লাজমা স্টেট ইজ এ কালেকশন অফ ফ্রি হাইলি এনার্জেটিক অ্যান্ড হাইলি এক্সাইটেড ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল। এগুলো কী থাকে সাধারণত, এগুলো থাকে হাইলি মানে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল থাকে। দেখো, দ্য ফ্লুরোসেন্ট টিউবস অ্যান্ড নিয়ন সাইন বাল্বস কন্টেইনস ইনার্ট গ্যাস, হোয়েন ইলেকট্রিক কারেন্ট ইজ পাসড থ্রু দেম দে প্রডিউস গ্লোয়িং প্লাজমা হ্যাভিং এ characteristic color depending upon the nature of the gas. It is the presence of plasma that makes CFL টিউবগুলো। তো ফ্রেন্ডস আমাদের এখানে যেখানে ফ্লুরোসেন্ট টিউব থাকছে, সেই ফ্লুরোসেন্ট টিউবের মধ্যে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস আমরা দিই, যেমন তার মধ্যে হচ্ছে যেমন নিয়ন। এবং এগুলো দেওয়ার ফলে কী হয়, যখন ইলেকট্রিক কারেন্ট এগুলোর মধ্যে পাস করা হয় তখন তারা কী করে, উচ্চ উষ্ণতাভাবে প্রডিউস করে, মানে প্লাজমা আকারে সেটা জ্বলতে থাকে। তো এগুলো এখানে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস এবার পদার্থের যে 5 নম্বর অবস্থা, যেটা হচ্ছে বোর আইনস্টাইন কন্ডিশন স্টেট, এটাকে হচ্ছে পদার্থের 5th স্টেট। তো এটা নিয়ে আলোচনা করছি। দেখো, ইন 1920 অন দি বেসিস অফ স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন সত্যেন্দ্রনাথ বোস গেভ দ্য কনসেপ্ট অফ 5th স্টেট অফ ম্যাটার। দেখো, সত্যেন্দ্রনাথ বোস সবাই জানি, তিনি ভারতীয় সায়েন্টিস্ট ছিলেন, তিনি 5th স্টেট দিয়েছিলেন পদার্থের। লেটার আমেরিকান সায়েন্টিস্ট, এবং পরে আমেরিকান সায়েন্টিস্ট সাকসেস ইন অবটেনিং দিস স্টেট। তো ফ্রেন্ডস এখানে দেখো আমার কালার করা আছে, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের সাধারণত পদার্থের 5th স্টেট সম্পর্কে লেখা আছে, দেখে নাও। দ্য বোস আইনস্টাইন স্টেট ইজ ফর্মড বাই সুপার কুলিং এ গ্যাস অফ এক্সট্রিমলি লো ডেন্সিটি। কী করা হয়, সেটাকে সুপার কুলিং করা হয়, এবং এক্সট্রিমলি লো ডেন্সিটি, খুব নিম্ন ঘনত্বে এবং অতি শীতল করা হয়। অ্যাবাউট 100,000 অফ দ্য ডেন্সিটি অফ এ নর্মাল এয়ার, যে নর্মাল এয়ার তার থেকে কত, 100,000 অফ দ্য ডেন্সিটি অফ নর্মাল এয়ার টু সুপার লো টেম্পারেচার, এবং টেম্পারেচার থেকে সুপার লো করা হয়। দিস প্রসেস ইজ নোন বোস আইনস্টাইন কন্ডিশন, মানে খুব সুপার লো টেম্পারেচার, মানে খুব নিম্ন যেটা উষ্ণতা হয়ে থাকে। অ্যান্ড দিস স্টেট অফ ম্যাটার ইজ নোন অ্যাজ বোস আইনস্টাইন কন্ডিশন স্টেট। তো ফ্রেন্ডস বোস আইনস্টাইন কন্ডিশন স্টেটকে আমরা বিইসি বলে থাকি, আর বোস আইনস্টাইন কন্ডিশন স্টেট এটাকে বলা হয়, মানে খুব নিম্ন উষ্ণতায় এবং খুব নিম্ন ঘনত্বে এটা হয়ে থাকে, এটা মনে রাখবে। তো ফ্রেন্ডস এরপর দেখো পিওর সাবস্টেন্স। তো আমরা কি পড়লাম, ফিজিক্যাল আর কেমিক্যাল পড়লাম, পদার্থের দুটো ভাগ। ফিজিক্যালটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি, যেখানে 5টা অবধি স্টেট পড়লাম আমরা। তো এরপর কেমিক্যাল পড়বো। কেমিক্যালের মধ্যে কী পড়লাম, প্রথমেই একটা পড়বে পিওর সাবস্টেন্স আর একটা পড়বে মিক্সচার। তো পিওর সাবস্টেন্সের মধ্যে পড়বে আবার একটা পড়বে এলিমেন্ট আর একটা পড়বে কম্পাউন্ড, ঠিক আছে। তো এলিমেন্টের আবার 3টে ভাগ, মেটালিক, মেটালয়েড আর নন মেটাল, ঠিক আছে। তো প্রথমে আমরা পিওর সাবস্টেন্স নিয়ে
আলোচনা করব। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক পিওর সাবস্টেন্স কী। দেখো বলা হচ্ছে এ সিঙ্গেল সাবস্টেন্স, তো ফ্রেন্ডস দেখে নাও এ সিঙ্গেল সাবস্টেন্স or matter which cannot be separated into other kinds of matter by any physical process is called pure substance। তো পিওর সাবস্টেন্সটা কি? পিওর সাবস্টেন্স হচ্ছে যেটাকে মানে কোনো পৃথক করা যায় না, যেটার মধ্যে শুধু সেই পদার্থটাই থাকে, শুধু সেই পদার্থ থাকে, এখানে মানে কোনো কিছুভাবে সেপারেট করে না। মানে ধরো নিচে একটা জল নিলাম আর একটা তেল নিলাম, তো কী হয় তেলটা জলের উপরে ভাসে, তাহলে এটা কী হচ্ছে? একটা পিওর সাবস্টেন্স হচ্ছে? পিওর সাবস্টেন্স হচ্ছে না, কারণ এই জল আর তেলের মধ্যে একটা নির্দিষ্ট মাঝে বাউন্ডারি তৈরি হয়, কিন্তু এখানে কোনো বাউন্ডারি থাকবে না পিওর সাবস্টেন্সের মাঝে। দেখো এ সিঙ্গেল সাবস্টেন্স হুইচ ক্যান নট বি সেপারেটেড ইন্টু আদার কাইন্ডস অর ম্যাটার বাই অ্যানি ফিজিক্যাল প্রসেস ইজ কল্ড পিওর সাবস্টেন্স। দেখো পিওর সাবস্টেন্স হ্যাভ বিন ক্লাসিফাইড অ্যাজ এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। তো পিওর সাবস্টেন্সকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা কম্পাউন্ড। তো এলিমেন্ট আর কম্পাউন্ড কি দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক এলিমেন্ট কি। এলিমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা মৌল বলে থাকি। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ এ পিওর সাবস্টেন্স হুইচ ক্যান নেইদার বি ব্রোকেন ইন্টু নর বিল্ট ফ্রম সিমিলার সাবস্টেন্স। মানে এলিমেন্ট হচ্ছে এমন একটা যেটাকে আমরা কী করতে পারি না, ভাঙতে পারি না, সেটাকে তৈরি করতে পারি না আমরা। তো এই ধরনের পদার্থগুলো হয় এলিমেন্ট বা মৌল, যেমন কি, যেমন গোল্ড, সিলভার, হাইড্রোজেন, এগুলোকে আমরা বলে থাকি এলিমেন্ট। তো এলিমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে। একটা হচ্ছে মেটাল, যাকে আমরা মেটালিক বলে থাকি, নন মেটাল, আর একটা হচ্ছে মেটালয়েড। তো ফ্রেন্ডস এলিমেন্ট এই 3টে করতে পারলে এলিমেন্টটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপর আমরা কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তো এলিমেন্ট জানতে হলে মেটাল, নন মেটাল এবং মেটালয়েড সম্পর্কে জেনে থাকা আমাদের দরকার। তো প্রথমেই আমরা জানবো মেটাল। মেটাল কী বলা হয়? ধাতু। ধাতু কি দেখো ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি ধাতু কাকে বলে, যে মেটাল আর সলিড, এক্সেপশন মার্কারি হুইচ ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। কিন্তু দেখো মার্কারি এমন একটা পদার্থ, এটা হচ্ছে ব্যতিক্রম। ফ্রেন্ডস এটা আমরা সকলেই জানি যে পারদ হচ্ছে একমাত্র ব্যতিক্রম, যে পারদকে বলা হয় তরল ধাতু। এর তরল হওয়া সত্ত্বেও ধাতু। তো বেশিরভাগ তরলই কী হয়? সলিড হয়। উদাহরণগুলো ফ্রেন্ডস যেখানে এক্সেপশন দেওয়া আছে সেটা খুব ভালো করে মনে রাখবে, এক্সেপশন থেকে খুব প্রশ্ন আসে। আর নর্মালি হার্ড, মেটাল কী হয়? নর্মালি হার্ড হয়। দে হ্যাভ লাস্টার, লাস্টার মানে সেটা উজ্জ্বল্য, হাই মেল্টিং পয়েন্ট, উচ্চ গলনাঙ্ক, অ্যান্ড হাই বয়লিং পয়েন্ট, এবং সেটা স্ফুটনাঙ্ক কত থাকে? হাই থাকে। অ্যান্ড অলসো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। তো ফ্রেন্ডস দেখো দ্য কন্ডাক্টিভিটি অফ মেটাল ইনক্রিজ টেম্পারেচার। তো ফ্রেন্ডস এটা আমরা আগেই বলেছি, যদি আমরা টেম্পারেচার মেটালের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচারটাকে টিটাকে যদি ইনক্রিজ করি, তাহলে তার কন্ডাক্টিভিটি কী হবে? কন্ডাক্টিভিটি সিগমাটা কমে যাবে। মানে তাপমাত্রা বাড়লে তার রোধ বেড়ে যায়, রোধটা বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যাবে মেটালের ক্ষেত্রে। কিন্তু যদি মানে সেমি কন্ডাক্টর হয়, অর্ধপরিবাহী হলে, সেখানে তাপমাত্রা বাড়ালে রোধ কমে যাবে। মানে মেটালের সাথে সেমিকন্ডাক্টরের ব্যাপারটা উল্টো। ফ্রেন্ডস এখানে মনে রাখবে যে তাপমাত্রা বাড়ালে রোধও বেড়ে যাবে, মানে কন্ডাক্টিভিটি কমে যাওয়া, রোধ বেড়ে যাওয়া মানেই। দেখো ডিউ টু ভাইব্রেশন অফ পজিটিভ আয়ন অ্যান্ড দেয়ার ল্যাটিস পয়েন্ট, এক্সাম্পল আয়রন, কপার, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এগুলো সবই হচ্ছে মেটাল। তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব নন মেটাল নিয়ে, যাকে অধাতু বলে থাকি। তো অধাতু কি? নন মেটাল দি এলিমেন্ট উইথ প্রপার্টিজ অপোজিট টু দোজ অফ মেটাল, যেটা মেটালের ঠিক অপোজিট প্রপার্টি শো করে। দে আর ফাউন্ড ইন অল স্টেট অফ ম্যাটার। এগুলো সাধারণত বিভিন্ন রকম স্টেটে পাওয়া যায়, কঠিনও থাকে, তরলও থাকে, গ্যাসও থাকে। যেমন আমরা যদি পড়ি গ্রুপ 17 মৌল, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এখানের মধ্যে দেখো তোমরা ফ্লুরিন গ্যাসে পেয়ে যাবে, ব্রোমিনটাকে তরলে পেয়ে যাবে, ক্লোরিনটাকে তরলভাবে গ্যাসেও তোমরা পেতে পারো। তো এরপর দেখো আয়োডিন আছে, যেটা কঠিন অবস্থায় পাবো। তো মেটালরা বিভিন্ন স্টেটে থাকতে পারে, সেটা কঠিনও থাকতে পারে, তরল থাকতে পারে, গ্যাসেও থাকতে পারে। ঠিক আছে, এরকম দেখো দে আর ফাউন্ড ইন অল স্টেট অফ ম্যাটার, দে ডু নট পজেস লাস্টার, এক্সেপশন হচ্ছে আয়োডিন, এবং তারা কি করে? তারা লাস্টার করে না, মানে উজ্জ্বল্য দেখায় না।
কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে আয়োডিন। দে আর পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এবং তারা ব্যাড কন্ডাক্টর হয় একটা, বা পুয়ার কন্ডাক্টর হয় ইলেকট্রিসিটির। কিন্তু ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে একটা ভালো কন্ডাক্টর ইলেকট্রিসিটির। অ্যান্ড দে আর নট মেলিয়েবল অ্যান্ড ডাকটাইল। তো ফ্রেন্ডস, এখানে মেলিয়েবল এবং ডাকটাইল মানে দুটোই মানে নমনীয় বোঝায়। মেলিয়েবল ডাকটাইল মানে নমনীয় বোঝায়। তো ফ্রেন্ডস দেখে নাও যে এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এগুলো সবই হচ্ছে অধাতু। তো এবার দেখো মেটালয়েড। মেটালয়েড নিয়ে আমরা আলোচনা করব। আমরা কি পড়লাম? আমরা পড়লাম মেটাল, পড়লাম নন মেটাল, পড়লাম এবার মেটালয়েড। তো ফ্রেন্ডস বলে রাখি, মেটালয়েড হচ্ছে এমন একটা মানে পদার্থ যার মধ্যে মেটালিক এবং নন মেটালিক দুটো প্রপার্টি শো হয়। মেটালয়েড আর দ্য এলিমেন্ট হুইচ হ্যাভ কমন প্রপার্টিজ অফ বোথ মেটালস অ্যান্ড নন মেটালস। যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের মধ্যে যে মেটালেরও আবার নন মেটালেরও প্রপার্টি শো করে। তো ফ্রেন্ডস এখানে ডান দিকে একটা ছক দেওয়া আছে যে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ এলিমেন্ট ইন হিউম্যান বডি। মানব শরীরে কোন কত পার্সেন্ট আছে কোন এলিমেন্ট, তোমরা এখান থেকেই ছক থেকে দেখে নিতে পারো। অক্সিজেন কত আছে, কার্বন কত আছে, হাইড্রোজেন কত আছে, তোমরা ছক থেকে এটা দেখে নাও। তো ফ্রেন্ডস এবার মেটালয়েড কমপ্লিট মানেই আমাদের এলিমেন্টের ওখানে কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ডস আমরা এলিমেন্টটা কমপ্লিট করে ফেললাম। তো এলিমেন্টটা কমপ্লিট করার পর আমরা কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তো এগুলো আমরা কী পড়ছিলাম? এগুলো আমরা পড়ছিলাম যে পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যালটা আমরা কমপ্লিট করে ফেললাম, কেমিক্যালে আসলাম। কেমিক্যালকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মিক্সচার আর একটা হচ্ছে যেটা মিক্সচার নয়, নন মিক্সচার বা পিওর সাবস্টেন্স যাকে আমরা বলে থাকি। তো সেই পিওর সাবস্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড। তো ফ্রেন্ডস এলিমেন্টটাকেও আমরা কমপ্লিট করে ফেললাম, যার মধ্যে ছিল মেটাল, নন মেটাল আর মেটালয়েড। তো এবার আমরা কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। কম্পাউন্ডের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আর একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো তাহলেই আমরা কম্পাউন্ডটাকেও শেষ করে ফেলবো। তো দেখো কম্পাউন্ডটা কি? দ্য কম্পাউন্ড আর পিওর সাবস্টেন্স দ্যাট আর composed of two or more different elements in fixed proportion by mass। এগুলো কি থাকে? দুটো আর তার বেশি কম্পাউন্ডের মধ্যে ফিক্সড প্রপোর্শনে মেশানো থাকে। দিস প্রপার্টি অফ এ কম্পাউন্ড আর এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দোজ অফ দ্য এলিমেন্ট ফ্রম হুইচ ইট ইজ মেড। তো ফ্রেন্ডস সাধারণত কী হয় কম্পাউন্ডের ক্ষেত্রে, একটা হচ্ছে অর্গানিক হয়ে থাকে, একটা হচ্ছে ইনঅর্গানিক হয়ে থাকে। অর্গানিক হচ্ছে ম্যাক্সিমামটাই কার্বন দিয়ে গঠিত হয়। আর দেখো এক্সাম্পল কী দেওয়া আছে, ওয়াটার, সুগার, সল্ট, ক্লোরোফর্ম, অ্যালকোহল, ইথার। তার মধ্যে ওয়াটার, সুগার, সল্ট এগুলো হচ্ছে ইনঅর্গানিক, আর যে তারপরে আসছে ক্লোরোফর্ম, অ্যালকোহল, ইথার এগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক অর্গানিক কম্পাউন্ড কি। তো এখানে দেখো দ্য কম্পাউন্ডস অবটেইন ফ্রম লিভিং সোর্স। লিভিং সোর্স যেগুলো সাধারণত জীবন্ত বস্তু থেকে পাওয়া যায় আর কল্ড অর্গানিক কম্পাউন্ড। দ্য টার্ম অর্গানিক ইজ নাও অ্যাপ্লাইড টু হাইড্রোকার্বন অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস। এক্সাম্পল হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, অয়েল, ফ্যাট এগুলো সবই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। মানে মানব শরীর থেকে যেগুলো পাওয়া যায়, বিভিন্ন লিভিং বডি থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড। তো ফ্রেন্ডস মনে রাখবে যে প্রথম অর্গানিক কম্পাউন্ড কোনটা আবিষ্কৃত হয়েছিল, সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া প্রথম অর্গানিক কম্পাউন্ড ল্যাবরেটরিতে আবিষ্কৃত হয়েছিল, সেটা হচ্ছে ইউরিয়া। তো ফ্রেন্ডস এবার দেখো আমরা ইনঅর্গানিক নিয়ে আলোচনা করব। অর্গানিক মানে হচ্ছে জৈব রসায়ন বলা হয়। ইনঅর্গানিক কম্পাউন্ড দেখো দ্য কম্পাউন্ড অবটেইন ফ্রম নন লিভিং সোর্স। এখানটা কোথা থেকে পাওয়া যায়? নন লিভিং সোর্স থেকে পাওয়া যায়। অ্যাজ রক অ্যান্ড মিনারেলস আর কল্ড ইনঅর্গানিক কম্পাউন্ড। এক্সাম্পল হচ্ছে কমন সল্ট, মার্বেল, ওয়াশিং সোডা, এগুলো সবই হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। তো ফ্রেন্ডস এখানে ওয়াশিং সোডা যার সংকেত হচ্ছে NO2CO3। মনে রাখবে ওয়াশিং সোডা যার সংকেত হচ্ছে NO2CO3, এটা অনেক সময় সংকেতের ক্ষেত্রে কাজে লাগে। তো এগুলো কাছে থাকলে কি হয় তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ওয়াশিং সোডার সংকেত হচ্ছে NO2CO3।
তো ফ্রেন্ডস এখান থেকে আমরা পিওর সাবস্টেন্স শেষ করে ফেললাম কমপ্লিট ওটা। তো এবার আমরা পরের টপিক যেটা হচ্ছে মিক্সচার নিয়ে, তো এটা আমরা নিয়ে আলোচনা করব। মিক্সচারটা কি দেখে নেওয়া যাক। দেখো, এই মেটেরিয়াল অবটেইনড বাই মিক্সিং টু অর মোর সাবস্টেন্স ইন any indefinite proportion is called a mixture. The properties of the component is a mixture remain unchanged. তো ফ্রেন্ডস মিক্সার হচ্ছে মানে দুটি পদার্থের মিশ্রণ, সেটা রেশিওটা সমানও হতে পারে, রেশিওটা অসমানও হতে পারে। মনে করো 5 কেজি দুধ আর 5 লিটার মনে করো দুধ নিলাম আর 4 লিটার জল নিলাম, এটারও হতে পারে। আবার দুটোই মনে করো 4 লিটার দুধ নিলাম 4 লিটার জল নিলাম, এটারও মিশ্রণ হতে পারে, এটারও মিশ্রণ হতে পারে। মানে এই যে সাবস্টেন্স দুটো এটা আলাদা আলাদা হতে পারে মিশ্রণের ক্ষেত্রে, সেই অনুযায়ী মিশ্রণকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হোমোজিনিয়াস মিশ্রণ আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিশ্রণ বা মিক্সচার, মানে সমসত্ব বলে থাকে একটাকে, আর একটা হচ্ছে অসমসত্ব। হোমোজিনিয়াস মানে সমসত্ব আর হেটেরোজিনিয়াস মানে অসমসত্ব মিশ্রণ। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক হোমোজিনিয়াস মিক্সচারটা কি। তো ফ্রেন্ডস এবার দেখে নেওয়া যাক হোমোজিনিয়াস মিক্সচারটা কি। হোমোজিনিয়াস মিক্সচার হচ্ছে এ মিক্সচার ইজ সেইড টু বি হোমোজিনিয়াস if it has a uniform composition throughout and there are no visible boundaries, যেটার মধ্যে কোনো ভিজিবল বাউন্ডারিজ থাকবে না। যেমন ফ্রেন্ডস আমি আগে বললাম of separation between constitution, moreover the constitution can not be seen even by a microscope, এবং যেটা মাইক্রোস্কোপের সাহায্যেও দেখা যাবে না। যেমন কি, যেমন আমরা শরবত করি যখন, তাছাড়া মানে কমন সল্ট ডিসলভড ইন ওয়াটার, জলের মধ্যে লবণগুলা, তারপর আমাদের যে জলের মধ্যে চিনিগুলা, এগুলো আয়োডিন মানে CCl4 মানে হচ্ছে ক্লোরোফর্ম বলে থাকি আমরা, সেই ক্লোরোফর্মের সাথে আয়োডিনের যে মিশ্রণ, তাছাড়া বেঞ্জিনের সাথে টলুইনের মিশ্রণ, এছাড়া মিথাইলের সাথে অ্যালকোহলের যে মিশ্রণ, এগুলো হচ্ছে সবই হোমোজিনিয়াস মিক্সচার। তো এবার আমরা পড়বো হেটেরোজিনিয়াস মিক্সচারটা নিয়ে। তো হেটেরোজিনিয়াস মিক্সচারটা কি দেখে নেওয়া যাক। বলছে এ মিক্সচার ইজ সেইড টু বি হেটেরোজিনিয়াস if it does not have uniform composition through and has visible boundary। তো ফ্রেন্ডস এখানে কী থাকবে, ভিজিবল বাউন্ডারি থাকবে, যার মধ্যে স্পষ্ট বোঝা যাবে হেটেরোজিনিয়াস মিক্সচারের মধ্যে। অফ সেপারেশন বিটুইন দ্য ভ্যারিয়াস কনস্টিটিউশন। তো উদাহরণ দেখলে বুঝতে পারবে এই মিক্সচার অফ সালফার অ্যান্ড স্যান্ড, মানে বালির সাথে সালফার বা গন্ধকের মিশ্রণ। এ মিক্সচার অফ আয়রন ফিলিংস অ্যান্ড স্যান্ড এটসেট্রা, এগুলো হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। মানে দুটো মিশ্রণের মধ্যে একটা ভিজিবল বাউন্ডারি থাকবে ফ্রেন্ডস, এটা তোমরা মনে রাখবে। আর যে হোমোজিনিয়াস তার মধ্যে কোনো ভিজিবল বাউন্ডারি থাকবে না। তো এবার দেখো সেপারেশন অফ মিক্সচার। সাম মেথড অফ সেপারেশন অফ মিক্সচার আর গিভেন বিলো। এখানে যে মিক্সচারের ক্ষেত্রে পৃথককরণ, মানে যে মিশ্রণ পদার্থ কীভাবে আমরা পৃথক করব, সেরকম কিছু সেপারেশনের পদ্ধতি দেওয়া আছে, যেগুলো আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস সেপারেশনের যেসব বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে প্রথমে যেটা পড়ছে সেটা হচ্ছে সাবলিমেশন। তো ফ্রেন্ডস সাবলিমেশনকে বাংলা বলা হয় ঊর্ধ্বপাতন। তো এগুলো আমি তোমাদের ফিজিক্সের হিট বলে যে চ্যাপ্টারটি আছে, এই হিট বলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, সেখানে আমি ফুল ডিটেলস আলোচনা করেছি হিট চ্যাপ্টারে। ঠিক এগুলোই দেওয়া আছে। তো সাবলিমেশন মানে কি বললাম, সাবলিমেশন মানে শুধু মনে রাখবে যেটা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, সলিড ইন্টু ভেপার, এটা হচ্ছে সাবলিমেশন, যা বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। উইদাউট পাসিং থ্রু দ্য লিকুইড স্টেট, এবং কোনো রকমের লিকুইড অবস্থা তার মধ্যে পাস করে না। দি মেথড ক্যান বি ইউজড ফর দ্য সাবস্টেন্স হুইচ সাবলাইম ইন দেয়ার সেপারেশন ফ্রম নন সাবলাইম মেটেরিয়াল, এবং সাবলাইম মেটেরিয়ালের সাথে নন সাবলাইম মেটেরিয়ালের সাথে কী করা হয়, এটা সেপারেশন করার জন্য ব্যবহার করা হয়। মানে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় সাবলিমেশন প্রক্রিয়ায়। যেমন কি উদাহরণ হচ্ছে ক্যাম্ফর, অ্যামোনিয়াম ক্লোরাইড, ন্যাপথলিন, আয়োডিন। ক্যাম্ফর মানে হচ্ছে কর্পূর, ঠিক আছে। তো এগুলো। তো ফ্রেন্ডস এরপরে যেটা আছে হোয়ার ফ্রস্টটা তোমরা ওখানে ডিটেলসে আমি করে দিয়েছিলাম। হোয়ার ফ্রস্ট হচ্ছে সাবলিমেশন তার বিপরীত প্রক্রিয়া। মানে হোয়ার ফ্রস্টকে সাবলিমেশনকে যদি আমরা বলি ঊর্ধ্বপাতন, তো হোয়ার ফ্রস্টকে আমরা সাধারণত বলে থাকি অধঃপতন, এরকম আমরা বলে থাকি। হোয়ার ফ্রস্ট মানে কি, যেটা তো কঠিন থেকে কি হচ্ছিল, সাবলিমেশন হচ্ছিল কঠিন থেকে বাষ্পে, কিন্তু হোয়ার ফ্রস্ট হচ্ছে বাষ্প থেকে সলিডে পরিণত হবে, ভেপার থেকে সলিডে। দেখো দ্য প্রসেস অফ ডিরেক্ট কনভার্সন অফ ভেপার ইন্টু সলিড ইজ কল্ড হোয়ার ফ্রস্ট। তো এবার আমরা পড়বো ফিল্টারেশন। তো ফিল্টারেশন কী প্রক্রিয়া, ফিল্টারেশন মানে পৃথক করা হয়। যে আমরা ধরো চা থেকে খাচ্ছি বিভিন্ন ফিল্টার পেপারের সাহায্যে,
ফিল্টার করছি কোনো কিছুকে। ধরো আমরা যখন গ্রিন টি খেয়ে থাকি, গ্রিন টির ক্ষেত্রে কী হয় যে গ্রিন টিটা যেখানে রাখা থাকলো একটা প্যাকেটের মধ্যে, তার বাইরে সেই ছোটো প্যাকেটটা কাটলে কী পাই, একটা ফিল্টার পেপার পাই। সেই ফিল্টার পেপারের ভিতরে রাখা থাকে গ্রিন টি, গ্রিন টির যে চায়ের পাতাগুলো রাখা থাকে, এবং সেগুলোকে আমরা কী করি, ডুবিয়ে রাখি এবং বিভিন্নভাবে মিক্সারটা হচ্ছে। তো ওরা হচ্ছে ফিল্টার পেপার, গ্রিন টি তোমরা যেখানে পাবে। তো ফিল্টার পেপার আমরা ব্যবহার করে থাকি সেপারেশনের ক্ষেত্রে। দিস ইজ এ প্রসেস ফর কুইক অ্যান্ড কমপ্লিট রিমুভাল অফ সাসপেন্ডেড সলিড পার্টিকেল ফ্রম এ লিকুইড বাই পাসিং দ্য সাসপেনশন থ্রু এ ফিল্টার পেপার। যেটা যে সাসপেনশন সেগুলো ফিল্টার পেপারের মাধ্যমে পৃথক করা হয়। তোমরা উদাহরণগুলো দেখে নিতে পারো। দেখো রিমুভাল অফ সলিড ফ্রম particle from the engine oil in car engine, filtration of tea from tea leaves in preparation of tea etc. তো ফ্রেন্ডস যেগুলো হচ্ছে ফিল্টারেশন। তো এরপরে আমরা পড়ব ইভেপোরেশন, মানে বাষ্পীকরণ যাকে আমরা বলে থাকি। তো ফ্রেন্ডস এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বাষ্পীকরণের ক্ষেত্রে, তোমরা বাষ্পীকরণ মানে মনে রাখবে দিস প্রসেস কনভার্সন অফ লিকুইড স্টেট ইন্টু ভেপার স্টেট, মানে তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বাষ্পীকরণ বলে থাকি। যেমন পুকুর থেকে কি হয়, পুকুর মানে গরমকালে সামার ফ্রম পন্ডস ওয়েল অ্যান্ড যে বিভিন্ন হ্রদ থেকে বাষ্প হয় গরম হওয়ার ফলে এগুলো। তো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিউরিং সামার, গ্রীষ্মের সময় ওয়াটার কেপ্ট ইন আর্থেন পট, আমরা যে মাটির বিভিন্ন কলসি, মাটির জ্বালা, তার মধ্যে কী করে দিই, জল রাখি কিসের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। বিকাম কুল বিকজ দ্য ইভেপোরেশন, তো তার মধ্যে জল থাকলে যে ঠান্ডা হয়ে যায়। দেখবে আমরা মাটির জ্বালা আগে তো ব্যবহার করতে বড় বড় জ্বালা, তার মধ্যে জল রাখলে বাড়িটা দেখবে ছোপ ছোপ হয়ে পড়ে যায়। এটা কিছু নয়, এটা হচ্ছে বাড়িটা ঠান্ডা হয়ে যায়, জলের ভেতরে জল কী থাকে, প্রচণ্ড ঠান্ডা থাকে। এবং কখনো কখনো বাইরে আমরা কাপড় ভিজিয়ে রাখি জলটাকে ঠান্ডা রাখার জন্য। তো এটা ইভাপোরেশনের মাধ্যমে হয় ফ্রেন্ডস, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে মাটির পাত্রে যে জল ঠান্ডা থাকে সেটা হচ্ছে বাষ্পীভবনের জন্য। তো ফ্রেন্ডস আমরা নেক্সট যে প্রসেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। তো ক্রিস্টালাইজেশন ব্যাপারটা কি দেখো, দিস মেথড ইজ মোস্টলি ইউজড ফর সেপারেশন অ্যান্ড পিউরিফিকেশন অফ সলিড। ক্রিস্টালাইজেশনটা সবসময় কি আর বেশিরভাগ ক্ষেত্রেই সলিডের ক্ষেত্রে ইউজ করা হয়। ইন দিস প্রসেস দ্য ইমপিওর সলিড, এবং যেখানে অশুদ্ধ কঠিন অথবা কী হচ্ছে মিক্সার ইজ হিটেড উইথ সুইটেবল সলভেন্ট, বিভিন্ন সুইটেবল সলভেন্ট যেমন হচ্ছে অ্যালকোহল, ওয়াটার, অ্যাসিটোন, এগুলোর সাথে কী করা হয়, বয়লিং করা হয়। এবং বয়লিং পয়েন্ট আছে তো একটা নির্দিষ্ট সব জিনিসেরই, সেই বয়লিং মানে স্ফুটনাঙ্কের অনুযায়ী এগুলোকে পৃথক করা হয়। দেখো ইটস বয়লিং পয়েন্ট অ্যান্ড হট সলিউশন ইজ ফিল্টার, এবং যে গরম সলিউশন থাকে সেটাকে ফিল্টার করা হয়। দ্য ক্লিয়ার ফিল্টার ইজ কুলড স্লোলি টু রুম টেম্পারেচার হোয়েন পিওর সলিড ক্রিস্টালাইজ আউট, দিস ইজ সেপারেটেড বাই ফিল্টারেশন অ্যান্ড ড্রাইড, এবং এইভাবে এটাকে ফিল্টারেশন করা হয়। তো ফ্রেন্ডস এটা সাধারণত সলিডের ক্ষেত্রে কাজে লাগে। এটা বয়লিং পয়েন্টের উপর নির্ভর করে কী করা হয়, গরম করা হয় বয়লিং পয়েন্ট অবধি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নাও যে ফর দিস সেপারেশন অফ মোর কমপ্লেক্স মিক্সচার ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন ইজ ইউজড। তো ফ্রেন্ডস এখানে যে এরপরেই তোমরা দেখতে হবে যে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন, তো এটা কি, এটা এর থেকেও যেসব বেশি জটিল পদার্থ সেগুলোর জন্য ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন ইউজ করি, আর নর্মালি ক্রিস্টালাইজেশন প্রক্রিয়া ইউজ করি। দেখো ইন হুইচ দ্য কম্পোনেন্ট অফ দ্য মিক্সচার ক্রিস্টালাইজ আউট অ্যাট ডিফারেন্ট ইন্টারভেল অফ টাইম, এবং এটা ক্রিস্টালাইজ হয় এক নির্দিষ্ট সময়ের ইন্টারভেলে। এরপর দেখো আছে ডাস্টিলেশন। তো ডাস্টিলেশনকে বাংলায় কী বলা হয়, পাতন, তাই তো। দেখো পাতন লেখা আছে, ডাস্টিলেশন মানে পাতন, বাংলায় বলা হয় পাতন প্রক্রিয়া। তো এটা কী করা হয়, দেখো ডাস্টিলেশন মানে কোনো একটা যে তরল নিলাম, আমি মনে করি একটা পাত্র, সেই পাত্রের মধ্যে তরল নিলাম, এই তরলটাকে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করার পর এটা বিভিন্ন থেকে বাষ্প হলো, সেই বাষ্পগুলোকে আবার শীতল করে নিলাম, শীতল করে যে আমরা একটা মেটেরিয়াল পেলাম বা পদার্থ পেলাম, এইভাবে যে প্রক্রিয়াটা করা হয় এটাকে বলা হয় ডাস্টিলেশন বা পাতন প্রক্রিয়া। এখান থেকে আমরা দুই বা ততোধিক পদার্থকে আলাদা করতে পারি, কারণ এক একটা পদার্থের তো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে এবং নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, তাই এইভাবেই পাতন প্রক্রিয়া করা হয় আমরা। যেমন দেখো এখানে দেওয়া আছে যে জলের বয়লিং পয়েন্ট কত, 100 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে মিথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে আমরা মনে করো একটা জায়গায় জল আর মিথাইল অ্যালকোহল মেশানো আছে একটা পাত্রে, মনে করো জল আর ইথাইল অ্যালকোহল মেশানো আছে। তো এই পাত্রটিকে আমরা হিট করতে থাকলাম। তো প্রথমে 45°C যখনই এটা উত্তপ্ত হয়ে যাবে তখনই মিথাইল অ্যালকোহল বাষ্পে পরিণত হয়ে যাবে। মিথাইল অ্যালকোহল বাষ্পে পরিণত হয়ে গেল, তখন আমি এখানে আবার কনডেনশন প্রক্রিয়া ইউজ করে মিথাইল অ্যালকোহলটাকে এখানে পেয়ে যাব। কিন্তু জল মানে ধরো 60°C ওপরে গরম করলাম, তখনও জল কিন্তু জলই থেকে যাবে, কিন্তু মিথাইল অ্যালকোহল বাষ্প হয়ে উঠতে থাকবে। সেই বাষ্পটাকে নিয়ে মিথাইল অ্যালকোহল পেয়ে যাব, আর 60°C অবধি গরম করার ফলে জল এখানেই থেকে যাবে। তো এভাবে আমরা ডাস্টিলেশন প্রক্রিয়া ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ডস এরপর দেখো ফ্র্যাকশনাল ডাস্টিলেশন। তো ফ্রেন্ডস ফ্র্যাকশনাল ডাস্টিলেশনটা কি? আমরা যে এখন ডাস্টিলেশন পড়লাম, সেই ডাস্টিলেশন যে প্রক্রিয়াটা পড়লাম, সেই প্রক্রিয়াটিকে আরও মানে জটিলতর পদার্থের জন্য ফ্র্যাকশনাল ডাস্টিলেশনটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে তোমার উদাহরণটা দেখে নেবে শুধু, প্রক্রিয়াটা ঠিক ওই রকমই প্রক্রিয়া। দেখো মিথাইল অ্যালকোহল যার বয়লিং পয়েন্ট হচ্ছে 338 কেলভিন, আর অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট কত? 329 কেলভিন, ক্যান বি সেপারেটেড বাই ফ্র্যাকশনাল ডাস্টিলেশন। এগুলোকে আমরা পৃথক করি ফ্র্যাকশনাল ডাস্টিলেশনের সাহায্যে। এছাড়া বিভিন্ন দেখো সেপারেশন অফ পেট্রোল, ডিজেল, কেরোসিন অয়েল, হেভি অয়েল এটসেট্রা ফ্রম ক্রুড পেট্রোলিয়াম। এছাড়া সেপারেশন অফ অক্সিজেন, নাইট্রোজেন, ইনার্ট গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমরা সবই ফ্র্যাকশনাল ডাস্টিলেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফি হচ্ছে শুধুমাত্র এটা অ্যাবজর্ব করে, অ্যাবজর্বড ইন দিস সুইটেবল অ্যাবজর্বেন্ট। এটা অ্যাবজর্ব করার মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা পৃথক করি, অ্যাবজর্ব করার ফলে যেটা আমরা শোষণের মাধ্যমে যেটাকে আমরা সেপারেশন করে থাকি, সেই প্রসেসটার নামই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তো ফ্রেন্ডস দেখো, দ্য নেম ক্রোমাটোগ্রাফি ইজ ড্রাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড ক্রোমা। তো ক্রোমাটোগ্রাফি শব্দটি ল্যাটিন শব্দ ক্রোমা থেকে এসেছে, মিনিং কালার, এবং এটার অর্থ হচ্ছে কালার। তো ফ্রেন্ডস এখানে দেখো দেয়ার আর ম্যানি টাইপস অফ ক্রোমাটোগ্রাফি, অনেক রকমের ক্রোমাটোগ্রাফি দেখতে পাওয়া যায়। তো যেগুলোর মধ্যে হচ্ছে কলম অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো ফ্রেন্ডস ক্রোমাটোগ্রাফি সম্বন্ধে তোমার ডিটেলসে জানতে গেলে তোমরা ইউটিউবে সার্চ করে লিখবে ক্রোমাটোগ্রাফি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো এবার দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে সেডিমেন্টেশন আর একটা হচ্ছে ডিক্যান্টেশন। তো ফ্রেন্ডস এটা কি? সেডিমেন্টেশন এগুলো সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে সেপারেশন করা হয়। যেমন দেখো, দিস মেথড ইজ ইউজড হোয়েন ওয়ান কম্পোনেন্ট ইজ লিকুইড অ্যান্ড আদার ইনসলিউবেল। তো ফ্রেন্ডস কী বললাম, যখন একটি পদার্থ হচ্ছে লিকুইড আর অপরটি হচ্ছে ইনসলিউবেল, তখন আমরা সেডিমেন্টেশন প্রক্রিয়া ব্যবহার করে থাকি। দেখো, সলিড হেভিয়ার দ্যান লিকুইড, দ্যাট ইজ মাড অফ ওয়াটার, যেমন কাদা জলটা আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করে থাকি, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সেডিমেন্টেশন। আর সেডিমেন্টেশন মানে হচ্ছে, ধরো কী করলাম, আমরা কাদা জলটাকে নিলাম, ইফ মাডি ওয়াটার ইজ দেখো অ্যালাউড, স্ট্যান্ডার্ড, আনডিস্ট্রিবিউটেড, এবং সেটাকে নিয়ে যে জলটা সম্পূর্ণভাবে ঘোলানো হলো, একটা কাদা জল নিয়ে একটা পাত্রে নিয়ে সেটা জলটাকে সম্পূর্ণভাবে ঘোরালাম ফর সাম টাইম ইন এ বিকার, এবং বিকারের মধ্যে ঘোলানোর পর কী হবে দেখবে কাদাগুলো সেই জলের নিচে থিতিয়ে পড়ছে এবং জলটা উপরে থাকছে, এবং এই যে জলটা আছে সেই জলটাকে যদি আমরা অন্য পাত্রে ঢেলে নিলাম, এই ঢেলে নেওয়ার ঘটনাটাকে বলা হয় ডিক্যান্টেশন। এটা হচ্ছে ঢেলে নেওয়ার ঘটনা। দেখো, দ্য ক্লিয়ার লিকুইড টপ ক্যান বি জেন্টালি ট্রান্সফার ইন্টু অ্যানাদার বিকারে যে ট্রান্সফার করার ঘটনাই হচ্ছে ডিক্যান্টেশন। সেডিমেন্টেশন ওটা, যেমন কাদা আর জলের মিশ্রণ। তো ফ্রেন্ডস এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসেপ্ট অফ চেঞ্জ ইন স্টেট। তো ফ্রেন্ডস এর আগে বলে দিই, তোমরা যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো, তো সেখানে তোমরা জয়েন হয়ে নিতে পারবো। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @কবিরুল স্টাডি, মাঝে কোনো স্পেস দেবে না ফ্রেন্ডস। তো @কবিরুল স্টাডি বলে তোমরা লিখে সার্চ করবে, এবং ওখানে তোমরা আমার চ্যানেলের লোগো দেখতে পাবে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারবে। তো এবার দেখো, কনসেপ্ট অফ চেঞ্জ ইন স্টেট। তো বিভিন্নভাবে যে অবস্থার পরিবর্তন, যেমন কি মিলেটিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক, বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। তো ফ্রেন্ডস দেখো, জলের ক্ষেত্রে মিলেটিং পয়েন্ট কত? 0°C, মানে বরফকে
তাপ দিলেই সে গলে যায়, গলেই কী হয় তার পড়ে যায় না, কী হয় গলে গেল এবং সেটা জলে পরিণত হয়ে গেল। সুতরাং এটা গলে যাওয়ার মানে গলনাঙ্ক কত হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেটাই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক। এটা হচ্ছে বয়লিং পয়েন্ট। তো বয়লিং পয়েন্টে কি দেখে নেওয়া যাক। বয়লিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক। এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম স্ফুটনাঙ্ক হয়, মানে যে উষ্ণতায় মানে পদার্থটি কী হবে তার বিভিন্ন স্ফুটনাঙ্ক যে লিকুইড থেকে কী করবে ভেপারে সেটা ট্রান্সফার হবে, লিকুইড স্টেট থেকে যে ভেপার স্টেটে আসবে এটাকে বলা হয় বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। যেমন জলের 100 ডিগ্রি সেলসিয়াস আমরা সকলেই জানি, ইথানলের হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস, ক্লোরোফর্মের 62 ডিগ্রি সেলসিয়াস, অ্যাসিটোনের 46 ডিগ্রি সেলসিয়াস। তো ফ্রেন্ডস এবার দেখো এরপর হচ্ছে ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক বলে থাকি। যেমন জলের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কি, এটা হচ্ছে লিকুইড চেঞ্জ ইনটু সলিড স্টেট, মানে তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট। তো ফ্রেন্ডস এরপর ইভাপোরেশন। তো ইভাপোরেশন তো আমরা আগে আলোচনা করেছি। ইভাপোরেশন মানে কি, যেটা লিকুইড থেকে কী হচ্ছে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, এটাকে ইভাপোরেশন বলা হচ্ছে। এটাকে আমরা আগে আলোচনা করেছি আমরা, তোমরা দেখে নিতে পারো ইভাপোরেশনটা, বাষ্পীভবনটা। তো এটা কী হচ্ছে ইভাপোরেশন ইজ এফেক্টেড বাই ফলোয়িং ফ্যাক্টরস। একটা হচ্ছে নেচার অফ লিকুইড মানে তরলের প্রকৃতি, আর একটা টেম্পারেচার, একটা হচ্ছে সারফেস এরিয়া। এগুলোর উপর ইভাপোরেশন নির্ভর করে। তো তোমরা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস ইভাপোরেশনের পর যেটা আছে সেটা হচ্ছে ভেপার প্রেশার, যাকে আমরা বলে থাকি বাষ্পচাপ। তো বাষ্পচাপ কি, দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ভেপার অফ লিকুইড ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড অ্যাট গিভেন টেম্পারেচার ইজ কল্ড ভেপার প্রেশার। তো ভেপার প্রেশার কী বলা হচ্ছে, যে পরিমাণ চাপ এক্সার্ট করা হচ্ছে কোথা থেকে, বাই দ্য ভেপার অফ লিকুইড, তরলের যে ভেপার সেখান থেকে যে পরিমাণ চাপ আমরা এক্সার্ট করে থাকছি সেই চাপটাকে বলা হচ্ছে ভেপার অফ প্রেশার বা বাষ্পচাপ। ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড অ্যাট এ গিভেন টেম্পারেচার ইজ কল্ড ভেপার প্রেশার। দেখো ভেপার প্রেশার ডিপেন্ডস আপন ইটস নেচার অ্যান্ড টেম্পারেচার। ভেপার প্রেশার হচ্ছে তার প্রকৃতি এবং তার উষ্ণতার উপর নির্ভর করে। হায়ার দ্য ভেপার প্রেশার অফ এ পার্টিকুলার লিকুইড লেজার উইল বি ম্যাগনিটিউড or intermolecular force present in molecules. Vapor pressure of a liquid increase with increase in temperature. তো এখানে ফ্রেন্ডস মনে রাখবে যে ভেপার প্রেশার যদি আমরা ইনক্রিজ করি তাহলে কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করবে। অনুরূপভাবে বলতে পারি আমরা যদি টেম্পারেচার বাড়াই তাহলে ভেপার প্রেশার বাড়বে। তো ফ্রেন্ডস এটা আমরা ফিজিক্সেও করিয়েছি যে কোনো একটা পদার্থ, কোনো একটা তরলকে যদি আমরা রাখি তার মধ্যে থেকে যদি আমরা তাপ প্রয়োগ করি বা টেম্পারেচার বাড়াই, তো এই যে তরলের মধ্যে থাকে বিভিন্ন কণাগুলি, সেগুলো কণাগুলি কী হবে একে অপরের সাথে প্রচণ্ডভাবে ধাক্কা খাবে, মানে তার গতিশক্তি পেয়ে যায়, প্রতিটা কণায় গতিশক্তি পেয়ে যায় তাপ প্রয়োগের ফলে, এবং তারা একে অপরকে ধাক্কা খায় এবং তার ফলে কী হবে, ধাক্কা খাওয়ার ফলেই তাদের মধ্যে একটা প্রেশার বেশি সৃষ্টি হবে, বেশি বেড়ে যাবে। তো এরপরে হচ্ছে কনডেনশন বা লিকুইফ্যাকশন। তো ফ্রেন্ডস কনডেনশন হচ্ছে ঘনীভবন বলা হয়। ঘনীভবন মানে কি, ইটস গ্যাসেস টু লিকুইড স্টেট, মানে গ্যাস থেকে তরল হওয়ার ঘটনাকেই বলা হয় একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সেটাকে বলে কনডেনশন বা ঘনীভবন। তোমরা দেখে নিতে পারো। কনডেনশন বা ঘনীভবন মানে হচ্ছে যে গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে আসা, এটাই হচ্ছে কনডেনশন স্টেট। দেখো, সো মোশন অফ পার্টিকেল স্লোজ ডাউন অ্যান্ড দে কাম ভেরি ক্লোজ টু ওয়ান অ্যানাদার অ্যান্ড আলটিমেটলি দে আর লিকুইফাইড। তো ফ্রেন্ডস, তো এখানে তোমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে। এটা হচ্ছে কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ।